তাহলে এখানে প্রশ্নে কি বলা আছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, ওই একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা হলে আসল কত হবে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু অনেকের ক্ষেত্রে জটিল মনে হয়। কখন জটিল মনে হয়, আবার যদি 4 মাস অন্তর অন্তর দেওয়া থাকে বা 3 মাস অন্তর অন্তর দেওয়া থাকে, তাহলে অনেক সময় আসল দেওয়া নেই অথচ সুদের পার্থক্য দেওয়া আছে, আসল কী করে বের করবো। তাহলে আমি তোমাদের সব থেকে ইজিয়েস্ট একটা পদ্ধতি বলছি, তোমরা এটাকে মনে রাখো। আমরা দেখো আমি সরল সুদের যত অঙ্ক আছে সব কোন ফর্মুলা ব্যবহার করে করাই তোমাদেরকে, তোমরা আগেবারে আমার ভিডিও যারা দেখেছো, I=P ইন্টু R%, এই ফর্মুলা। যেখানে যদি এখানে এটা কিন্তু টাইম 1 ইয়ার, যদি টাইমটা 1 ইয়ার না হয়ে চেঞ্জ হয় তখন আমি P×R% করবো, এটা ইন্টু টি করবো। এটা কিন্তু কোন ফর্মুলা, সে I=PTR/100। এই যে সরল সুদের যে ফর্মুলা, এই সরল সুদের ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি জটিল সুদও করবো, সরল সুদও করবো। মেন কনসেপ্টটা কী হবে, সরল সুদে কী হবে, প্রতি বছর সুদ সমান হবে, আর জটিল সুদে কী হবে, সুদের উপর সুদ লাগবে। আমি প্রথম বছর যে সুদটা পেলাম বা দ্বিতীয় বছর সুদটা পাবো, আসলটা তো চলতেই থাকবে, আমি সুদটা পাবো সেই সুদের উপর আমি আবার সুদ কাজে লাগাবো। তাহলে সেই কনসেপ্ট কাজে লিখে আমি তোমাদের অঙ্কগুলো কিন্তু করাবো। তাহলে দেখো এক্ষেত্রে আমার 12% বলেছে, তাহলে কি 6 মাস অন্তর তো সুদ না, তাহলে কি আমার কি এই 0 থেকে 6 মাস আবার 0 থেকে 6 মাস মানে কি 1 বছর, তাহলে দুবার সুদ না, তাহলে আমার কি 12% মানে কি দুবার কাজে লাগবে না। তাহলে 12% নিচে 100 আসে, তাহলে কাটাকাটি করার সুবিধার্থে আমি আসল কত ধরে নেব, আমি আসল কত ধরব, আসল ধরলাম পি হচ্ছে 10,000 ধরলাম, যেহেতু দুবার কাটতে হবে 100, তাই আমার কাটার সুবিধার্থে আমি কি ধরে নিলাম, 1,000 10,000 ধরে নিলাম। এবার আমার তাহলে কি বলেছে, প্রথম জিরো জিরো বছর থেকে আমি 6 মাস যখনই যাব, তাহলে সেক্ষেত্রে একটা সুদ কাজে আসবে। তাহলে ফর্মুলাটা কি, I=P ইন্টু মানে পি মানে কত 10,000, R% মানে 10%, না 12%, 12% মানে কি /100 ইন্টু কত, এখানে 1/2, এটা আসছে। এটা কি, এটা সময়, এই যে এক্ষেত্রে আমি কি বলেছিলাম, যদি কোনো বছর 1 বছর দেওয়া থাকে তাহলে আমি ডাইরেক্ট I=P মানে কি, আমি যদি আসলের সঙ্গে সুদের হার গুণ করি তাহলে আমি সুদ পাবো। এটা কিন্তু বেসিক কনসেপ্ট, আসলের সঙ্গে সুদের হার গুণ করলে আসল পাবো। সেক্ষেত্রে বছরটা কিন্তু 1 বছর হতে হবে, যদি সময় চেঞ্জ হয় তাহলে কিন্তু এক্ষেত্রে টি দিয়ে গুণ করবে, সেই সময়টা হিসেবে নিই। তাহলে সময় যেহেতু 1 বছর নেই, তাহলে আমরা হাফ বছর আছে, হাফ ইয়ার আছে, তাহলে আমি সেটা কনভার্টিতে গুণ করলাম। তাহলে এখানে কাটো 6, তাহলে কত হচ্ছে 600, অ্যান্সার 600 হচ্ছে। তাহলে কি দেখো 0 থেকে 6 মাস যাওয়ার পরে 600 হচ্ছে, আবার নিশ্চয়ই যখন পরের 6 মাস যাবে সেই আসলের উপরে আবার তুমি যখন সুদ করো সেটাও 600 আসবে। আমার তো আসল তো চেঞ্জ হচ্ছে না, প্রথমে যখন 6 মাসে 600 টাকা সুদ হবে, তাহলে আবার পরের 6 মাসে আবার 600 টাকা সুদ হবে। এবার কিন্তু যেহেতু জটিল সুদের অঙ্ক, এ কিন্তু মেন কনসেপ্ট থেকে আমি যে প্রথম বছর 0 থেকে 6 মাসে আসলাম, আমি 6 মাস থেকে আবার যখন 6 মাসে যাচ্ছি, তাহলে এইখানে যে 600 টাকাটা পেয়েছিলাম তাহলে এর উপরে আবার সুদ আসবে না। তাহলে এক্ষেত্রে এই 600টা আসল ধরে নেব, 600 ইন্টু 12%, আর যেহেতু সময় দেওয়া আছে হাফেতে, হাফের বাইরে গুণ হবে, তাহলে গেল এটা 3, 3 × 36, 36। তাহলে দেখো আমি কি বলেছিলাম, যে এই সমগ্র যেটা আমি সুদ পাচ্ছি এই টোটালটা কি চক্রবৃদ্ধি সুদ, যেখানে কি আছে সুদও আছে, সুদের উপর সুদও আছে। তাহলে আমি যদি মেন সুদ থেকে সুদের উপর মানে টোটাল সুদ থেকে আমি যদি সুদের উপর সুদটা, এই টোটাল যেটা সুদ আছে সেখান থেকে আমি যদি নর্মাল সুদটা বাদ দিই, তাহলে আমি মানে টোটাল জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য পেয়ে যাব। সেটা বুঝলে না, দেখো এই টোটালটা মিলেই তো সুদ, সেটা চক্রবৃদ্ধি সুদ, যেহেতু সুদের উপর সুদ কনসেপ্টটাকে কাজে লেগেছি, সেখান থেকে যদি আমি প্রতি বছর যেটা সমান সুদ আছে সেই সুদ থেকে বাদ দিই, তাহলে নিশ্চয়ই তাদের পার্থক্যটা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে পার্থক্য কত হবে, 36 হবে না। দেখো এই 600 যেটা বের করেছি, এখানে তো ডাইরেক্ট আমি সুদ ব্যবহার করেছি, এই যে সরল সুদের ফর্মুলা ব্যবহার করেছি ডাইরেক্ট। আমরা কি সুদের উপর সুদ কোনো কাজে লাগে, তাহলে এটা কি সরল সুদ, এই দুটো 600 600 1200টা সরল সুদ, আর এই টোটালটা মিলিয়ে 1200 + 36,
এই টোটালটা মিলে জটিল সুদ, তাহলে সরল সুদ থেকে জটিল সুদ বাদ দেবে নাকি? এই যে এইটা 36, তাহলে দেখো কোশ্চেনও মিলে গেছে। দেখো এখানে 36 টাকা সুদের পার্থক্য বলা আছে, তাহলে আমরা যেটা ধরেছিলাম 10,000, সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার আসল। তাহলে আসল কত হবে? 10,000 টাকা হবে। তাহলে এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আমার জানা নেই, এটাই কিন্তু সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি। তাহলে তোমরা যদি তোমাদের এই বিষয় সম্বন্ধে কোনো মন্তব্য থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে, আবার আমি পুনরায় চেষ্টা করবো বোঝানোর।